রানিয়ার মনে মনে শঙ্কা হলো, আভিয়ানের কি আবার মত ঘুরে গেল? ডিভোর্সের কথা বলবে নাকি? রানিয়ার ভাবনাকে থামিয়ে দিয়ে আভিয়ান বলতে লাগলো, জানো রানিয়া, তোমার সাথে ওই দিন রাতটা আমি কেন কাটিয়েছিলাম? কেন? তোমাকে নিজের প্রতি দুর্বল করার জন্য। জি। আভিয়ানের সহজ স্বীকারোক্তি। রানিয়া যেন ঠিক বুঝে উঠতে পারল না। বিস্মিত নয়নে আভিয়ানের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে রইল। আভিয়ান একদম স্বাভাবিক। সামনের পিচ ঢালা স্বচ্ছ পথের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, শুরু থেকে ডিভোর্সের কথা তুমি বলে গিয়েছো রানিয়া। আমি তোমাকে শুরুতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, থামানোর জন্য অনেক কিছু বলেছি, কিন্তু তুমি দিন দিন ডেসপারেট হয়ে যাচ্ছিলে। কেন তা আমার জানার বাইরে। তবে তোমাকে থামানো খুব জরুরি ছিল। এজন্যই আমি পেন্টিংয়ে থাকা ছুটি নিয়ে হঠাৎই ঢাকায় এসেছিলাম তোমার সাথে দেখা করতে। কিন্তু তোমার বেপরোয়া আচার আচরণ আমাকে রাগিয়ে দিল। রাগের চাইতেও বেশি আমার মনের মধ্যে একটা বাজে আশঙ্কা তৈরি করলো। সেটা থেকেই আমার জেদ বাড়লো, তোমাকে নিজের করে রাখার জেদ। আমি মানুষের সাইকোলজি ভালো বুঝি, স্পেশালি তোমার। এজন্যই একথাও ভালোভাবে বুঝেছিলাম কিভাবে তোমাকে আটকানো যায়। তাই ওই রাতে, যাই হোক, এরপর সকালে তোমাকে ডিভোর্সের কথাও বলেছিলাম। কেন জানো? কেন? রানী এতক্ষণ ধ্যানমগ্ন হয়ে আভিয়ানের কথাগুলো শুনছিল। এবারও সেভাবেই প্রশ্ন করলো। আভিয়ান এবার ঠোঁটে ঠোঁট চেপে জবাব দিল, যাতে তুমি বুঝতে পারো বিনা কারণে বারবার ডিভোর্সের কথা তুলে একটা সম্পর্ক নষ্ট করতে চাইলে বিপরীত পাশের মানুষটার কেমন লাগে। অ্যান্ড আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি। রানিয়া ছলছল চোখে আভিয়ানের দিকে তাকালো এবার। আভিয়ানকে প্রশ্ন করলো, তার মানে আপনি কখনোই আমাকে ডিভোর্স দিতেন না? না। আভিয়ান এক কথায় জবাব দিল। রানিয়া ওর হাতের বাহুতে এবার জোরসে ঘুষি বসিয়ে দিয়ে বলল, তাহলে ডিভোর্সের কথা বলেছিলেন কেন? ডিভোর্সের কথা শুরুতে তুমি তুলেছিলে। মানুষ যে হাজবেন্ডের থেকে দূরে থাকলে এতটা ডেসপারেট হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। তোমার পাকনা গজিয়েছিল, সেটা কেটে ফেলা জরুরি ছিল, না হলে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে যেতে পারত। তুমি যেভাবে আমাকে আঘাত করেছিলে ডিভোর্সের কথা বলে, আমিও সেভাবেই তোমাকে সেই আঘাতের জাস্ট 1% ফিরিয়ে দিয়েছিলাম, এর বেশি কিছু না। তাহলে সেদিন রাতে কেন কাছে আসলেন? তোমাকে দুর্বল করার জন্য। কিন্তু কেন? হারিয়ে ফেলার ভয়ে। কাকে? তোমাকে। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে দুর্বল করেছিলাম, যাতে আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কখনো মাথায় না আনো। আপনার কেন আমাকে হারিয়ে ফেলার ভয় থাকবে? কারণ তোমাকে ভালোবাসি, ড্যামিট। ভালোবেসে ফেসে গিয়েছি, এখন আর সরে আসার কোনো উপায় নেই। তাই আমার মাথা খারাপ করে ছেড়েছ তুমি। আভিয়ান দাঁতে দাঁত পিষে কথাটা বলতেই রানিয়ার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। আভিয়ান ভালোবাসে ওকে, এই কথাটা যেন স্বপ্নের মতো। এতদিন কি এই কথাটা শোনার জন্যই রানিয়া চাতক পাখির মতো অপেক্ষমান ছিল বোধ হয়। এ কারণেই কথাটা শোনা মাত্র চোখের কোল বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তবে ওর মনে হঠাৎ একটা প্রশ্ন উদীয়মান হলো। ও আভিয়ানের মুখ টেনে ধরে পাশ ফিরিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, ভালোবাসেন? কবে থেকে? আভিয়ান ওর চোখে চোখ রেখে বলল, জানি না রানিয়া, সত্যিই জানি না। শুধু জানি তোমাকে আমি ভালোবাসি। 3 কবুল বলার পরে লাইফ পার্টনারের প্রতি যেই অনুভূতির সৃষ্টি হয় সেটাকেই ভালোবাসা বলে। হয় তখন থেকে, না হয় তারও আগ থেকে। কারণ যেই আমার কখনো বিয়ের প্রতি আগ্রহ ছিল না, সেই আমি পরিবারের কাছ থেকে তোমাকে বিয়ে করার প্রস্তাব পেয়েও নাকচ করিনি। হ্যাঁ, হয়তো কাজের প্রয়োজনে তোমার থেকে দূরে ছিলাম, তবে তোমার খোঁজ খবর প্রতিটা মুহূর্তে আমার কানে আসতো। তোমার মন মস্তিষ্ক দূর থেকেই পড়তে পারতাম। এজন্যই তো তোমার মনে আমার যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা উপলব্ধি করেই ইমিডিয়েটলি চট্টগ্রাম থেকে চলে গিয়েছিলাম ঢাকায়। রানিয়া স্তব্ধ, আপাতত ও বাখারা, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। আভিয়ান ওকে শান্ত করলো, বুকের মধ্যে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ সুইটহার্ট। রিক্সাওয়ালা মামা না থাকলে আরো কিছু বলতাম। কথাটা বলে আভিয়ান রানিয়ার কপালে একটা চুমু খেলো। রানিয়া লজ্জায় ছিটকে গেল আভিয়ানের বুকের ভেতর। ওর এবার সত্যিই মনে হলো আভিয়ানকে বাচ্চার কথা জানিয়ে দেওয়া উচিত। তবে আবার মনে পড়লো ও তো এখন হসপিটালে যাচ্ছেই, সেখানে ইচ্ছে করেই রানিয়া চেক আপ করাবে। এতদিন দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও এখন আর চেক আপ করাতে ওর কোনো অসুবিধা নেই। চেক আপ করালে তো এমনিই জানা যাবে, আভিয়ানও জানতে পারবে। তখনই সারপ্রাইজটা পেয়ে যাবে ও। রানিয়া একথা মনে করে চুপ করে রইল, তবে আসন্ন খুশির জন্য মনে মনে উত্তেজিত হলো খুব। আভিয়ান খবরটা শুনে কি রিয়াকশন দেবে সেটা কল্পনা করে নিল। হসপিটালের করিডোরে বসে আছে আভিয়ান, রানিয়া কেবিনের ভেতরে আছে। আভিয়ান মূলত এখানে এসেছেই রানিয়ার অধিকাংশ সময় শরীর দুর্বল থাকে এ বিষয় নিয়ে ডাক্তারের সাথে কথা বলার জন্য। সামনে বিয়ের অনুষ্ঠান, তখন যদি আবারও অসুস্থ হয়ে পড়ে রানিয়া, এই ভয় থেকেই এখানে আসা। তবে ডাক্তার ম্যাডাম রানিয়াকে দেখেই ভুরু কুঁচকে ফেলেছেন। তিনি মূলত গাইনি ডাক্তারই। তিনি আভিয়ানকে বলে ভেতরে রানিয়াকে চেক আপ করাতে নিয়ে গিয়েছেন। আভিয়ান নানান বিষয় নিয়ে চিন্তিত।
একদিকে মিশন ইনকমপ্লিট, অপরদিকে রানিয়ার অসুস্থতা। এসব নিয়েই বসে থেকে ভাবছিল, তখনই কেবিনের দরজা খুলে গেল। আভিয়ান ডাক্তারকে বের হতে দেখে উঠে দাঁড়ালো। ডাক্তারের মুখে মৃদু হাসি দেখে কিছুই বুঝতে পারল না ও। ডাক্তার ওকে ইশারা করে বললেন, আপনি একটু ভিতরে আসুন প্লিজ। আভিয়ান তার সাথে ভেতরে যেতেই রানিয়ার বেডের পাশে দাঁড়িয়ে ডাক্তার বললেন, আপনারা এতদিনও বুঝতে পারেননি? আভিয়ান উদ্বিগ্ন স্বরে পাল্টা বলল, কি বুঝতে পারিনি? আমার ওয়াইফের কি হয়েছে ডক্টর? সিরিয়াস কিছু? না না, সিরিয়াস কিছু না, আপনি বিচলিত হবেন না। তাহলে? ডাক্তার মৃদু হেসে বললেন, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আভিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কথাটা শোনা মাত্র। তারপর হঠাৎ ডাক্তারকে পাশ কাটিয়ে বেডে রানিয়ার কাছে গিয়ে ওর হাত চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বাবা হতে চলেছি? জি। আভিয়ানকে ডাক্তার আবারও নিশ্চিত করলেন। আভিয়ান রানিয়ার দিকে তাকিয়ে রইল ঠোঁট চেপে, চোখে মুখে খুশির ঝলক। খুশিতে কি করবে সেটা বুঝতে পারছে না। ডাক্তার বাইরে চলে যেতেই রানিয়াকে টেনে জড়িয়ে ধরল আভিয়ান। ওর সমস্ত মুখে চুমু খেতে লাগলো অজস্র। চুমু খেতে খেতে বলল, আমাদের বেবি আসছে রানিয়া, শুনেছ তুমি? রানিয়া স্বাভাবিক গলায় বলল, আগে থেকে জানতাম আমি। আভিয়ান হঠাৎ চুমু থামালো, হাত মুষ্টিবদ্ধ করে ভুরু কুঁচকে রানিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, তুমি আগে থেকে জানতে মানে? আমাকে আগে বলনি কেন? আভিয়ানের এমন প্রশ্নে ভয় পেল রানিয়া। আফসোস হলো আভিয়ানকে একথা বলার জন্য যে ও আগে থেকেই জানত। রানিয়া অপ্রস্তুত হয়ে কোনো জবাব দেবে তার আগেই আভিয়ানের ফোনের রিং বেজে উঠল। আভিয়ান ফোন বের করে কল রিসিভ করে কানে নিতেই ফোনের অপর পাশ থেকে তাফসিরের কণ্ঠস্বর শোনা গেল, স্যার আপনাকে ইমিডিয়েট আসতে হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েছি ওরা শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। আজ ধরতে না পারলে আর কখনো ডকুমেন্টস আমাদের হাতে আসবে না স্যার, ইমিডিয়েট আসুন আপনি। তাফসিরের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে আভিয়ান শান্তস্বরে বলল, আই এম কামিং সুন। ওয়েপনগুলো নিয়ে বেরিয়ে পড়ো আর আমার আম্মাকে হাসপাতালে পাঠিয়ে দাও, বলো তার বৌমা ওখানে আছে, ওকে যেন এসে নিয়ে যায়। ওকে স্যার। আভিয়ান কল কেটে দিয়ে পিছু ফিরল। রানিয়ার কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আচানক ওর পেটের কাছে মুখ এগিয়ে পেটের মাঝ বরাবর একটা চুমু খেয়ে বলল, সোনা আমার, তোমার পাপা একটা হাইরিক্স মিশনে যাচ্ছে। বেঁচে থাকলে ইনশাল্লাহ তোমার সাথে আবারও দেখা হবে শীঘ্রই, আর যদি না হয়। আভিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, এখন আমি আসি সোনা বাচ্চা আমার, আল্লাহ হাফেজ। আভিয়ান খুব আদরমাখা গলায় কথাগুলো বলে রানিয়াকে একবার তীক্ষ্ণ নজরে কটমট চোখে দেখে বেরিয়ে গেল। যাওয়ার আগে নার্সদের বলে গেল ওকে দেখে রাখতে। কিছুক্ষণ বাদেই তার আম্মা এসে ওকে নিয়ে যাবেন। রানিয়া কয়েকবার পেছন থেকে চেঁচিয়ে আভিয়ানকে ডাকলো, তবু আভিয়ান একবারের জন্য পিছু ফিরে তাকালো না। রানিয়া ছলছল চোখে আভিয়ানের যাওয়ার পথে তাকিয়ে রইল। এতটুকু ও তো বুঝেই গেছে আভিয়ান কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাচ্ছে, যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। রানিয়া পেটে হাত রেখে শঙ্কিত হলো। ওর চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো ক্রমশ। তবে কি ওর বাচ্চাটা পৃথিবীর আলো দেখার আগেই এতিম হয়ে যাবে? সিলেট শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 10-12 কিলোমিটার দূরে অবস্থিত চড়াইবিল। এটা বিস্তৃতি জলাভূমি অঞ্চল। বর্ষাকালে এই অঞ্চলটা প্রায় পুরোপুরি হাঁটু এবং কোমর সমান পানিতে ডুবে থাকে, আর শুষ্ক মৌসুমে এখানকার মাটি ফেটে চৌচির হয়ে যায়। বলা চলে প্রখর খরার দেখা দেয়। এখানকার বাতাসে সবসময় কেমন যেন একটা বারুদের গন্ধ লেগে থাকে, আর থাকে বিভিন্ন রকম নেশাদ্রব্যের গন্ধ। স্থানীয় সকলে খুব ভালোভাবে জানে এটা অপরাধীদের খুব আরামপ্রিয় স্থান। এখানে সাধারণ মানুষ তো দূর, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যন্ত ঢুকতে ভয় পায়। কোনো সাধারণ মানুষের সচরাচর এখানে পদচারণা পড়ে না। একটা মস্ত বড় খাল পাড়ি দিয়ে অপর প্রান্তে গেলেই জঙ্গল। সেই জঙ্গলে অজস্র গাছগাছালি। এখানে খুব বেশি বিষাক্ত এবং ভয়ঙ্কর জন্তু জানোয়ার না থাকলেও টুকটাক সাপখোপ এবং কাঠবিড়ালি, বনবিড়াল আর বানরের দেখা সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য হয়ে যায় প্রায়ই। এই জঙ্গল পেরিয়ে একটু গভীরে গেলেই গাছগাছালির আড়ালে অবস্থিত একটি ইট পাথরের তৈরি দালান। লাল রঙের মিশেলে তৈরি লালকেল্লার মতো দেখতে এই বিধ্বস্ত দুর্গের বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এর মধ্যে জনমানবের চিহ্ন অবধি থাকতে পারে। বাইরের কেউ তো বুঝতেই পারবে না, তবে স্থানীয়রা খুব ভালোভাবে জানে এখানে ঠিক কি চলে এবং কিসের আস্তানা আছে। দোতলা এই ভবনের নাম চড়াইবিল সেফ হাউস। সবাই ভবনটাকে এই নামেই চেনে। দিনের বেলা জায়গাটা শান্ত, নীরব এবং মাঝে মধ্যে পক্ষী সমাজের বিচরণে মুখরিত থাকলেও রাতের বেলা এর পরিবেশ বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে বটে। যে কোনো ভীতু প্রকৃতির মানুষ এখানে এসে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি সময় যাপন করতে পারবে বলে মনে হয় না। সম্ভব হলে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করবে, তবুও এখানে অবস্থান করতে চাইবে না। বিল্ডিং এর সামনে একটা হাঁটা চলা সরু পথ। যে কোনো বিচক্ষণ ব্যক্তি প্রথম দেখাতেই বলে দিতে পারবেন এই পথে নিত্যদিন লোক যাতায়াত চলে। পথের শুরুটা ভবনের সামনের ওঠানামা সিঁড়ি থেকে প্রবাহমান হয়ে জঙ্গলের ভেতরের দিকে নদীর দিকটায় গিয়েছে।
দূর থেকে দেখেই বোঝা যায় দুটো কপাট টেনে ভেতর থেকে বন্ধ করে রাখা কাঠের দরজা। দরজার লোহার কড়ায় মরচে ধরা একটা মাঝারি আকৃতির তালা, সামনের দিকে দুইটা জানালা। তবে সেগুলো দেখলে মনে হয় জানলা দুটোর কপাট কোশ্চিনকালেও খোলা হয় না। আভিয়ানের হাতে একটা ব্ল্যাক কালারের এনক্রিপ্টেড মিলিটারি ওয়াকিটকি। ওর বিচক্ষণ দৃষ্টি ওই লাল রঙা ভবনের দিকেই। যৌথ বাহিনীর অভিযান এটা, জয়েন্ট টাস্ক মিলিটারি অপারেশন। আভিয়ানের ঠিক পাশেই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছেন সেনা অফিসার মেজর মেজবা ইফতেখার। তার হাতে একটা বেরাট্টা M9 সিরিজ। আভিয়ানের হাতেও একই জিনিস। আভিয়ানকে মেজবা ইফতেখার বললেন, লেফটেন্যান্ট সাহেব, আমাদের এখনই ভেতরে যেতে হবে। আর ইউ রেডি? ইয়েস মেজর, আই এম রেডি। আভিয়ান এয়ারপিসটা মুখের কাছে ভালোভাবে টেনে এনে সকলের উদ্দেশ্যে বলল, এভরিওয়ান বি রেডি, উই হ্যাভ টু ইনফিলট্রেট দেয়ার পেরিমিটার। ইয়েস স্যার, উই আর রেডি। সবাই কমান্ড মান্য করে যে যার পজিশনে ঠিকঠাক হয়ে দাঁড়ালো। আভিয়ান একবার তার পাশে অবস্থানরত সহকর্মীকে দেখল, মেজর মেজবা ইফতেখার, তুখোর মেধাবী একজন আর্মড অফিসার, যে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। মেজবার এই অবধি একটা মিশনও ফেল হওয়ার রেকর্ড নেই, বরং একাধিক মিশন জয়লাভ করার কারণে বীরত্বের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পদক প্রদান করা হয়েছে গত বছর। ছেলেটা আভিয়ানের বছর খানিকের জুনিয়র। এই অল্প বয়সেই সে কতগুলো মিশন কমপ্লিট করায় দ্রুত পদোন্নতি করে মেজর মেজবা ইফতেখার হয়ে উঠেছে, যা দারুণ নজির বটে। ছেলেটা ভীষণ পরিশ্রমী, মেধাবী এবং তুখর বিচক্ষণ একজন অফিসার, নচেত এত অল্প বয়সে কেউ এতটা উপরে উঠতে পারে না। আভিয়ান ওকে দেখে মুগ্ধ হয়। এত ট্যালেন্টেড একটা ছেলে সিনিয়রদের যথেষ্ট সম্মান করতে জানে। আভিয়ান ওকে চেনে বছর দুয়েক আগ থেকে। একবার একটা সামরিক কাজে চাকরির সূত্রে এখানে আসা হয়েছিল ওর। তখন কয়েকদিন এখানে থাকায় কনফারেন্স রুমে মেজবার সাথে পরিচয়। এরপরও ওদের কয়েকবার দেখা হয়েছে। যখনই দেখা হবে তখনই মেজবা এগিয়ে এসে আগে ওকে সালাম দেবে। আসলে ছেলেটা অলরাউন্ডার। আজকের এই মিশনে আবারও মেজবার সাথে দেখা হয়ে যাবে, এই ব্যাপারটা আভিয়ান একদম আশাই করেনি। ভেবেছিল মেজবার হয়তো বদলি হয়ে গেছে, তবে শুনলো এত ভালো একজন অফিসারের এত সহজে বদলি হচ্ছে না এখান থেকে। এখানকার অপকর্ম রোধ না করে যাচ্ছেও না মেজবা। আভিয়ানের অথরিটি জরুরি ভিত্তিতে এখানকার সেনাবাহিনী কর্তৃপক্ষের নিকট সাহায্য চেয়ে পাঠিয়েছেন। তারাই এই অভিযানে আভিয়ানের টিমকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে পাঠিয়েছেন, তাও আবার বাঘা বাঘা কয়েকজন অফিসারকে। আভিয়ান সুযোগ বুঝে আরেকবার কমান্ড দেওয়া মাত্রই সকলে একে একে নিঃশব্দে সতর্কে পা ফেলে ভবনের দিকে এগোতে শুরু করলো। আভিয়ান আর মেজবা পাশাপাশি, অপর পাশে তাফসির আর আরেকজন আর্মি অফিসার মেহরান। আভিয়ান ওদেরকে চোখ দ্বারা ইশারা করতেই ওরা দুজনে আস্তে ধীরে ভবনের পেছন দিক দিয়ে পজিশন নিল। এমনটা করা হলো কারণ যাতে একটা অপরাধীও পালাতে না পারে। শত্রুর অবস্থান সম্পর্কে যথাযথ ধারণা না রাখতে পারলে কখনোই শত্রুকে ঘায়েল করা সম্ভব নয়। আভিয়ান মেজবাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, ওদের পেছনে বাকি টিমমেটরা। রানিয়ার আজ পরপর 2 বার বমি হয়েছে। ও এখনো হসপিটালে বেডে শুয়ে আছে। ও শাশুড়ি এখানে আসা সত্ত্বেও রানিয়াকে এখনো বাসায় নেননি তিনি। রানিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করে প্রচন্ড খারাপ হতে শুরু করেছে। আশফি বেগম ডাক্তারের নিকট হতে প্রেগনেন্সির খবরটা পেয়েছেন মাত্রই। তবে আনন্দিত আর হবেন কি, সেই সুযোগটাও পেলেন না তিনি। তার আগে রানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বৌমার এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হচ্ছেন আশফি বেগম। তার ছোট বোন আর ভাবি এসেছে সাথে। ছোট মামি নার্সের সাথে কথা বলছেন। ছোট মামা বাইরে বেরিয়েছেন কলা রুটি আনতে। এখন এগুলো খাইয়ে রানিয়াকে মেডিসিন দিতে হবে, আর তারপর ইনজেকশন। ডাক্তার জানিয়েছেন রানিয়ার প্রেশার বেড়ে গেছে, কোনো কিছু নিয়ে হয়তো অতিরিক্ত চাপ পড়েছে মেয়েটার ওপর, তাই এমন অবস্থা। আশফি বেগম চুপ করে আছেন। কি বলবেন তিনি? খুব ভালোভাবে বুঝতে পারছেন তার বৌমা ঠিক কি নিয়ে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটার কোনো খোঁজ খবর নেই। তাফসিরি তো তাকে এখানে পাঠিয়েছে রানিয়াকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আভিয়ান তো রানিয়াকে এখানে নিয়ে এসেছিল। তাহলে হঠাৎ করে হসপিটাল থেকে ছেলেটা তার কোথায় উধাও হয়ে গেল? আশফি বেগম নিজ ছেলেকে খুব ভালোভাবে চেনেন। নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, না হলে রানিয়াকে এখানে রেখে হঠাৎ যাওয়ার কথা নয়। কিন্তু আভিয়ান গিয়েছেটা কোথায়? ফোনে পাওয়া যাচ্ছে না ওকে। রিং বাজছে কিন্তু ফোন রিসিভ করছে না। এদিকে রানিয়া প্যানিকড হচ্ছে, তবে মুখ ফুটে স্পষ্টভাবে কিচ্ছু বলছে না। আশফি বেগম আরেকটিবার আশা ধরে গেলেন ছেলের বোর কাছে। রানিয়া তখন মাথা চেপে ধরে বসেছিল। প্রচন্ড বমি পাচ্ছে ওর। মনে হচ্ছে এখনই হরহর করে বমি করে দেবে। বাচ্চাটা পেটের মধ্যে বোধ হচ্ছে ওর।